এই রান্নাটা খাওয়ার পরে স্বামী আমারে বলতেছে, তুমি আমার সাথে এত হিংসেমো করো কেন? আমি আবার কি নিয়ে হিংসেমো করবো? আমার জীবনে তো এই দুটো গেদা ছাড়া আর কিচ্ছু নেই। এই যে সুন্দর সুন্দর রান্না করতে পারো, তাই রান্না নিয়ে আমার সাথে হিংসেমো করো? এরকম মজাদার রান্না প্রতিদিন রান্নলে কি হয়? আসসালামু আলাইকুম। নিয়ে নিছি বড় একটা আস্ত মুরগি। কি একটা অবস্থা! বেঁচে থাকতে নাম ছিল মুরগি, আর মরে যাওয়ার পরে নাম হয়ে গেল চিকেন। আজকে রান্না করব চিকেন কষা। মুরগিটাকে আমি কেটে নিয়েছি। তোমরা তোমাদের মনের মাধুরী মিশাইয়ে মুরগির পিসগুলোকে কেটে নিতে পারো, এতে কোনো ধরাবাধা নিয়ম নেই। মুরগি রান্না করার জন্য ময় মশলা সব পেতে নিয়ে বইছি। আমার কষ্ট হয় হোক, তোমাদের জন্য একটু দেখতে ভালো লাগে, এই জন্য বাটিগুলো সাজিয়ে নিয়ে বইছি। মাঝে মাঝে ভাবতাম সব প্রযুক্তি তৈরি করা ঠিক ছিল, কিন্তু এই বিলিন্ডার তৈরি করার কি দরকার ছিল? সামান্য এই মশলা তো হাতে বাটলেই তো হয়ে যায়। এখন দেখছি না, আমিই ভুল। এই যে বুক পেট চেপে বসে গায়ের জোর খাটিয়ে তারপরে মশলা মিহি করতে হয়, এতে যে পরিমাণে শক্তি খরচ হয়ে গেল, এর জন্য তো আবার এক গামলা ভাত নিয়ে বসতে হবে না। এর থেকে ভালো আমি একটা সুইচ টিপে দেব, তারপরে মশলার মা বাপ শ্বশুর শাশুড়ি নানি দাদি সবকিছু একসাথে মিহি হয়ে একেবারে বের হয়ে চলে আসবে। এরপরে গোশের জন্য আমি কিছু আলু কেটে নিয়েছি। আলুর মধ্যে লবণ হলুদ আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে আলুগুলাকে লাল লাল করে ভেজে নেব। মুরগির গোশগুলোকে সামান্য কিছু মশলা দিয়ে আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেখেছিলাম। আধা ঘন্টা পর ফিরে এসে গোশগুলোকে আমি ভালোভাবে একবার ভেজে নেব। গরুর মাংস খাসির মাংস অনেকে পছন্দ না করলেও মুরগির গোশটা খেতে কিন্তু সবাই পছন্দ করে। এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে মুরগির মাংস খেতে পছন্দ করে না। মুরগি কিন্তু অনেক ভাবে রান্না করা যায়। মুরগির মাংস রান্না করার জন্য মশলা জ্ঞান যদি না থাকে, তাহলে রান্না করার পরে খেতে কিন্তু একটুও ভালো লাগবে না। মাংসগুলো আমি সামান্য পরিমাণে ভেজে নিয়েছি। মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে উঠায়ে রেখে দেব। একই কড়াইতে সেই তেলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে মাংস রান্না করার জন্য মশলাগুলোকে ভালোভাবে কষাই নেব। এবার কিছু শুকনো মশলা দিয়ে তেলের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। শুকনো মশলাগুলো বলতে আমি এখানে দিয়েছি ফল, ডালচিনি, গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা। এখন বাটা মশলাগুলো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে কষাই নেব। বাটা মশলাগুলো আগেই দেখিয়ে দিয়েছি, আলাদা করে বলার কিছু নেই। সব মশলা একসাথে ভালোভাবে কষাই নেব। গোশ রান্না করার পর খেতে কতটা মজা হবে সেটা নির্ভর করে আমি কতটা সুন্দর করে মশলা কষালাম সেটার উপরে। আমি কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে মশলা কষিয়ে নিয়েছি। আমার মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো সেই ভেজে রাখা মাংসগুলো। মাংসের স্বাদটাকে আরো বেশি মজাদার করার জন্য মাংসের মধ্যে আমি কিছু কাজু বাদাম পেস্ট করে দিয়ে দেব। মাংসগুলো আমি আরো কিছুক্ষণ কষাইয়ে নেব। এবার দিয়ে দেবো সেই ভেজে রাখা লাল লাল আলুগুলো। যে কোনো গোশের মধ্যে আলু দেওয়ার আগে আলুগুলো ভেজে নিলে গোশের স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। আলুগুলো ভাজার সময়ই 70% সেদ্ধ হয়ে গিয়েছিল। এবার অল্প কিছু টমেটো পেস্ট করে গোশের মধ্যে দিয়ে দেব। টমেটো যে কোনো তরকারির স্বাদ আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। তারপরে মনে হচ্ছিল তরকারিতে একটু হলুদ কম হয়ে গেছে, তাই হলুদ দিয়ে দিলাম। এই রান্নাটা করতে আমার সময় লেগেছে 1 ঘন্টা, আর 3 মিনিটের মধ্যে সবকিছু তুলে ধরার চেষ্টা করেছি। মাংস আমার কষানো শেষ। এবার ঝোলের পানি দিয়ে দিয়েছি। বাস্তবে যদি এরকম কথা বলতে বলতে রান্না হয়ে যেত, তাহলে হয়তো সব গৃহিণীদের আনন্দের আর শেষ থাকতো না। মাংস রান্নাটা জামাই অনেক বেশি পছন্দ করেছিল। তোমরা চাইলেও ট্রাই করতে পারো। আল্লাহ হাফেজ।